ফসফরাস, আয়োডিন আর আয়রন, ঠিক আছে? কি কি আছে ভিটামিন বি কমপ্লেক্সে? B1 তোরা সবাই জানিস, ইউ নো B1 থিয়ামিন ডেফিসিয়েন্সিতে কি হয়? বেরি দুটো টাইপ, ওয়েট বেরি এন্ড ড্রাই বেরি। আরেকটা কি, এটা কি? ভার্নিক্স এনকেফালোপ্যাথি। এটা কাদের হয়? এনি আইডিয়া? ওয়ার্ডে গেলে প্রচুর দেখতে পাবি এই কেস। ভার্নিক্স এনকেফালোপ্যাথি অ্যালকোহলিকসদের, যারা ক্রনিক অ্যালকোহলিক তাদের এটা হয়, ভার্নিক্স এনকেফালোপ্যাথি। রিচেস্ট সোর্স B1 এর রিচেস্ট সোর্স হোল গ্রেন সিরিয়ালস, ওয়েট, গ্রাম, ইস্ট, পালসেস, অয়েল সিডস, নাট অ্যান্ড অ্যানিমাল সোর্স, এনি অ্যানিমাল সোর্স। বি কমপ্লেক্সের মজাটা হচ্ছে যারা ভেজিটেরিয়ান বা ভেগান সমস্ত ভিটামিন সবকিছুতে থাকে, অনলি দিস ওয়ান, অনলি অ্যানিমালস। ভিটামিন দিলে এগুলো কোয়েশ্চেন করা হবে, রিচেস্ট সোর্স কি, ডেফিসিয়েন্সি কি, এটা হচ্ছে মিনিমাম, নিড টু নো জোন, ঠিক আছে? B12 রাইবোফ্লাভিন কি হয়? তোদের ফ্যামিলি বইতে যেটা লেখা আছে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, ঠোঁটের কোণে ঘা, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, দ্যাট ইজ অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। চিলোসিস মানে কোথায়? লিপসে। গ্লসাইটিস মানে টাং। ন্যাজোলেবিয়াল ডিসসিবেশিয়া, সেটা কি? সিবেশিয়াস গ্ল্যান্ডে কি হয়? এখানটায় অ্যাকিউমুলেশন হয়, গোটা গোটা কেমন একটা দেখতে হয়ে যায়। You can blame to this vitamin B12. যেখানে যাবি, ওয়ার্ডে হোক বা হসপিটালে হোক বা বাড়ির আশেপাশে হোক, দেখবি জিভে ঘা হচ্ছে, কি বলি আমরা? কি খেতে বলি? ডিম সেদ্ধ খাও ডেলি, বলি তো? গ্রিন লিফি ভেজিটেবলস, মিল্ক, এগ, লিভার, কিডনি, ডিম বলি আমরা, ডিমটা খাও, দেখবে জিভে ঘা ভালো হয়ে গেছে। যারা বেশি ভেজিটেরিয়ান বা কিছু তাদের একটু বেশি হয় এগুলো। ভিটামিন B3 নিয়াসিন কি হয়? পেলেগ্রা। 3Ds, আগে আমাদের 4D বলা হতো, এখন 3D বলছে। ডায়রিয়া, ডিমেনশিয়া, ডায়রিয়া, ডার্মাটাইটিস এন্ড ডিমেনশিয়া। 4 নম্বর ডিটা কি ছিল? ডেথ। রিচেস্ট সোর্স কি? নিয়াসিন এন্ড ডট ট্রিপ্টোফ্যান। তাহলে ট্রিপ্টোফ্যান রিচ ফুড হলেও আমার নিয়াসিন আমি পাবো। মিল্ক, এগ, ফিশ, লিভার, কিডনি, লেগিউমস এন্ড গ্রাউন্ড নাট। সো গ্রাউন্ড নাট বা লেগিউমস যতটা অ্যামাউন্টে খাওয়া যায়, মিল্ক বা এগ তার থেকে বেশি অ্যামাউন্টে যাবে। B3 প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিডে কি হতে পারে? এটা কোফ্যাক্টর কোএনজাইম হিসেবে কাজ করে। তোদের যে সাইকেল গুলো পড়েছিস বায়োকেমিস্ট্রিতে, বডিতে যে এনজাইম সাইকেলস গুলো রয়েছে। B6 পাইরিডক্সিন। পেরিফেরাল নিউরাইটিস। পেরিফেরাল নিউরাইটিস মানে পেরিফেরাল নার্ভে ইনফ্লামেশন, টিংলিং, নামনেস, এটা তো মিনিমাম সিমটম। তোরা আমার সাথে যারা দেখেছিস আউটডোরে বসে পেশেন্ট এসে বলছে হাত পা ঝিনঝিন করছে, ম্যাডাম বলুন কি দেবে, কি ডায়াগনোসিস? আমি ম্যাক্সিমামকে বলছি ভিটামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন বি কমপ্লেক্স খুব, গ্রুপের মেডিসিন দিলে 2 সপ্তাহ পরে পেশেন্ট এসে বলে ম্যাডাম ভালো হয়ে গেছি। আর কিছু হয়? ডায়াবেটিস হতে পারে, ডায়াবেটিক নিউরোপ্যাথিতে হতে পারে, তাদের ক্ষেত্রেও তোর ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি থাকে। কোন ড্রাগ রেসপন্সিবল ফর ডায়াবেটিক পেশেন্ট যার ওরাল হাইপোগ্লাইসেমিক চলছে, বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি হয়? রেসপন্সিবল ড্রাগ কি কোনটা? মেটফরমিন। ভেরি গুড। মেটফরমিন যাদের চলে তাদের ভিটামিন ডেফিসিয়েন্সি হয়। একটা তো ডায়াবেটিসে পেরিফেরাল নিউরাইটিস এমনি হয় বিকজ অফ দ্য ডায়াবেটিস। কি হয়? মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন তো এটা, না মাইক্রো না ম্যাক্রো? মাইক্রোভাস্কুলার, তাই তো? আরেকটা ডেফিসিয়েন্সির জন্যও হতে পারে। বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সিটা খুব কমন মেটফরমিন যাদের চলে। তারপর ইনি এসছেন লাস্টে B12 মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ডিমাইলিনেটিং নিউরোলজিক্যাল লিশনস। এটা রিচেস্ট সোর্স কি? অনলি অ্যানিমাল সোর্স, নো প্ল্যান্ট সোর্স হ্যাজ বিন ফাউন্ড। আর কি আছে? অ্যানিমিয়া হলে আমরা কি দিই?
কি গো কেমন আছো? আয়রনের সাথে আয়রন ফর্মুলেশনস গুলোতে কি থাকে? আয়রন এন্ড IFA, আয়রন এন্ড ফলিক অ্যাসিড। ফোলেটের ফোলেট ডেফিসিয়েন্সি ভেরি রেয়ার, কেন? গ্রিন লিফি ভেজিটেবলস এর রিচেস্ট সোর্স। ফোলেট ডেফিসিয়েন্সি মে অকার সিম্পলি ফ্রম এ পুয়ার ডায়েট। কাদের হতে পারে? ঘাস পাতা খাচ্ছি না, শুধু প্রোটিন খেয়ে যাচ্ছি। ভেজিটেরিয়ানরা কি রে এটা? অনলি নন ভেজ বা হ্যাঁ। ইট ইজ কমনলি ফাউন্ড ইন প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন, কারণ ওখানে কি হয়? ল্যাকটেশন কি হয়? বডির নিডটা মোর। আর কি হয় প্রেগনেন্সিতে? কি হয়? হাইপারএমেসিস গ্র্যাভিটেরাম হয়, খেতে ইচ্ছা করে না, বমি হয়। অথচ বডির, এটা কিন্তু পড়তে হবে প্রেগনেন্সিতে কোনটা লাগে, আয়রন, ফলিক অ্যাসিড, এগুলো এক্সট্রা, ক্যালসিয়াম, এই তিনটা মিনিমাম জানতেই হবে। RDA ভ্যালুটা। Where requirements are increased, it results in megaloblastic anemia, glossitis, cheilosis and gastrointestinal disturbances such as diarrhea, distension and flatulence. তা আমাদের কাছে যদি চিলোসিস বা ওরকম গ্লসাইটিস বা অ্যাঙ্গুলোস্টোমাটাইটিস বা মেগালোব্লাস্টিক নিয়ে আসে, আমরা বুঝতে পারছি না কোনটা। আমরা তো ভিটামিন অ্যাসে করি না, তাহলে ফলিক অ্যাসিড দেওয়া হয় আয়রনের সাথে। সিভিয়ার ফোলেট ডেফিসিয়েন্সি মে কজ ইনফার্টিলিটি। গাইনি ওয়ার্ডে দেখবি যারা প্রেগন্যান্সি দেওয়া হয়, যারা প্রেগন্যান্সি হওয়ার প্ল্যান করছে, বা যারা এখন সবই তো আনপ্ল্যান সাধারণ মানুষের ক্ষেত্রে, যেগুলো প্ল্যান্ড হয় আমরা ফলিক অ্যাসিড দিই। There is also evidence that the administration of folic acid antagonists, kara, alcohol, pyrimethamine and cotrimoxazole, in early pregnancy may produce abortions or congenital malformation. যদি সিভিয়ার মানে এগুলো যদি চলে, তাহলে প্রেগন্যান্সিতে আমরা কি সাপ্লিমেন্টেশন দিই? MCPC কার্ডটা দেখেছিস তো? কি দেওয়া হয় পেরিফেরিতে প্রেগন্যান্ট মায়েদের? এক্সট্রা IFA ট্যাবলেট দেওয়া হয় আর ক্যালসিয়াম দেওয়া হয়। ভিটামিন সি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভিটামিন সির কোনো রোল আছে? অ্যানিমিয়াতে ভিটামিন সির রোল আছে? আচ্ছা, ভিটামিন সির সোর্স কি আমরা সবাই জানি, কোভিড পিরিয়ডে লজেন্সের মতো খাওয়া হতো ভিটামিন সি, তাই তো? আমি খাইনি, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, বাট তোরা খেয়েছিস অনেকে ভিটামিন সি। আজকাল এটা দেখা যায় না, স্কারভি খুব একটা দেখতে পাওয়া যায় না। কি হয় স্কারভিতে? কি হয়? সোলেন এন্ড ব্লিডিং গাম, সাবকিউটেনিয়াস ব্রুইজিং অর ব্লিডিং ইনটু দ্য স্কিন অর জয়েন্টস, ডিলেড উন্ড হিলিং, অ্যানিমিয়া এন্ড উইকনেস। ভিটামিন সি আমরা একটা, এটা হচ্ছে লাইফ হ্যাক, ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনটাকে কি করে? ইনক্রিজ করে। তো আমরা বলি আয়রন ট্যাবলেটটা কি হয়? একটু আয়রন ট্যাবলেটের সাইড এফেক্ট কি? নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, মোস্ট কমন হচ্ছে নজিয়া। তো আমরা কি বলি? পেট ভরে খাবার খাওয়ার পর খেতে বলি। ইউজুয়ালি আমরা বলি লেবু, পাতি লেবু খাবে, পাতি লেবু খাবে, ভাতের সাথে পাতি লেবু খাবে, তারপর আয়রনটা ট্যাবলেটটা নিও, তাহলে আয়রন অ্যাবজর্পশনটা বাড়ে। ফ্রেশ ফ্রুটস এন্ড গ্রিন লিভস, আমলা কেন লিখেছে? ইন্ডিয়ান গুজবেরি, আমলাতে কি আছে? হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ভিটামিন সি। যত কিছু যা কিছু আছে তার মধ্যে হাইয়েস্ট অ্যামাউন্ট আমলাতে পাওয়া যায়। এটা কি হিট স্টেবল না হিট লেবাইল? ভিটামিন সি রান্না করলে ভিটামিন সি থাকে না উড়ে যায়? হিট স্টেবল না হিট লেবাইল? হিট লেবাইল ভিটামিন সি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কি কি হতে পারে? আয়রন ডেফিসিয়েন্সি কি কি কারণে হতে পারে? লেস অ্যাবজর্পশন। আচ্ছা, একটা কি বললি? একটা হচ্ছে পুয়ার ডায়েট পুয়ার ইন হোয়াট? একটা পুয়ার ডায়েট, একটা ডায়েটারি ডেফিসিয়েন্সি, হ্যাঁ, নিউট্রিশনাল অ্যানিমিয়া বলি যেটাকে আমরা।
এটা প্রিভেন্টেবল নিউট্রিশনাল অ্যানিমিয়া। আর কি হতে পারে? পুয়ার অ্যাবজর্পশন প্রেগন্যান্সিতে কেন হয়? প্রেগন্যান্সিতে ইনক্রিজ নিড হয়। এর বাইরে একটু ভাব, নিউট্রিশনাল বাদ দিয়ে ভাব, অ্যাবজর্পশনটাও তো পার্ট অফ, তাই হলো আমার জিআই সিস্টেমে কিছু একটা প্রবলেম আছে। আর কি হতে পারে? অনগোয়িং লস কিছু থাকতে পারে, ব্লিডিং, এদিক দিয়ে খাচ্ছি চতুর্দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা একটা কারণ হতে পারে। আর কি হতে পারে? যে কোনো কিছু পেটে কৃমি থাকলে, তাই তো, হুকওয়ার্ম, কি হতে পারে ওটা? তাহলে কি হয়? হুকওয়ার্মে কি হয়? হুকওয়ার্ম কি করে? ডুওডেনামে আটকায় তো, ডুওডেনামে হুকে আটকায়, কি হয় ওখান থেকে? তাহলে ওয়ার্ম ইনফেস্টেশন, ওয়ার্ম ইনফেস্টেশন কিসে? এটা মোস্ট কমন কজ অ্যানিমিয়া গ্রামের দিকে, মোস্ট কমন কজ আমাদের পেরিফেরিতে। কি হয়? কি করে পেশেন্ট এলে? আমি এখনো আউটডোরে একটা কথাই বলতে হয়, পায়খানা বাড়িতে করবে, যদি বাড়িতে না থাকে বাইরে করো, জুতো পরে যেও, মাটিতে হাত ধুও না। এখনো 10 out of 8 পেশেন্টস বা 6 to 8 পেশেন্টস বলবেই পায়খানা করে হাতে সাবান দিই না, মাটিতে হাত ঘষি। জাস্ট এই সিম্পল মেজার আমরা এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা প্রিভেন্ট করতে পারে। হুকওয়ার্ম কিভাবে আসে? কিভাবে বডিতে ইনফেকশন হয়? থ্রু স্কিন। যার আমার বাড়িতে পায়খানা নেই, নিজস্ব ল্যাট্রিন নেই, তাদের বাইরে যেতে হচ্ছে, মাঠে ঘাটে যেতে হচ্ছে, আমরা কি বলবো? পায়খানা করো না, বলতে পারি না তো। বা নিজের ঘটি বাটি বেচে পায়খানা বাথরুম বানাও, সেটাও বলতে পারি না। তাহলে আমাদের জোগাড় করতে হবে এখানে, ইন্ডিয়ান জোগাড়। স্কিন, থ্রু স্কিন যাতে ঢুকতে না পারে তার মেজারমেন্ট কি করব? খালি পায়ে মাটিতে হাঁটতে বারণ করব। ল্যাট্রিন গেলে কি করতে বলবো? বাইরে wear shoes, and after defecation and that work you have to wash your hands with soap and water, not with the মাটিতে হাত ঘষা। মাটিতে হাত ঘষা একটা হচ্ছে ভাবছে মাটিতে দিয়ে বাসন মাজা অনেক রকম ছিল, মাটিটা পরিষ্কার। কিছু রিলিজিয়াস বিলিফ আছে, মাটিটা, আমাকে কিছু পেশেন্ট বলেছে মাটিটা এটা রিলিজিয়াসলি এটা করা উচিত, এটা ভালো, তো সেগুলো আমাদের বলতে হয় যেটা করা যাবে না। তোরা ফিল্ডে গেলি বা যে কটা বাচ্চা দেখবি, যাদেরই প্যালর দেখবি, আমরা কি করি? ইনিশিয়েটিভ, আমাদের হেলথ প্রোগ্রাম বা আমাদের কি ইনিশিয়েটিভ নেওয়া হয়? শুধু আয়রন ট্যাবলেট খাওয়ালে হয় না, কি দিতে হয়? ডিওয়ার্মিং করাতে হয়, বাইঅ্যানুয়াল ডিওয়ার্মিং, মানে এভরি 6 মান্থস কি ট্যাবলেট দিই? অ্যালবেন্ডাজোল। তাহলে এটাই হচ্ছে তোর এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মেডিসিন এন্ড কমিউনিটি মেডিসিন। তুই মেডিসিনে পড়বি আয়রন ডেফিসিয়েন্সির 10,000 কজ। পেশেন্ট আমার কাছে প্রচুর আসে যে ম্যাডাম সারছে না, অ্যানিমিয়া, কৃমি সারছে না, অ্যানিমিয়া সারছে না, সারাক্ষণ অ্যানিমিয়া। তাকে যখন বলা হয় এগুলো করো, তখন বলো কই জানি না তো, করি না তো। এসব রয়েছে তোদের, এগুলো সব পার্কেই রয়েছে। ও ভাই এ ঘুমিয়ে গেছে রে। যা যা, চোখে মুখে জল দিয়ে, যা ওঠ যা, আরে যা যা। কি বলছে বই? কি বলছে? টোটাল ডেইলি আয়রন লস অফ অ্যান অ্যাডাল্ট ইজ প্রবাবলি, এটা নরমাল লস হয় থ্রু, আরে আরবিসি হাফ লাইফ কত? আরবিসি লাইফ স্প্যান কত? তারপর লাইসিস হবে, ভাঙবে তো। and about 12.5 mg per 28 days cycle in menstruating woman. Major routes of iron loss কি? through hemorrhage, কি হয়? menstruation, childbirth or pathological, hookworm, malaria. ম্যালেরিয়া কি হয়? আরবিসি তে তো ঘর বাঁধায় নাকি? ইনফেকশনটা কোথায় হয়? আরবিসি তে তো। তাহলে কি হবে? আরবিসিটা যদি ব্রেকেজ হয়, আয়রন লস হবে তো। হিমারয়েডস, ব্লিডিং পিয়ার, হিমারয়েডস, এটাকে লোকালি বলা হয় পাইলস, তাই তো? হিমারয়েডস এ
পেপটিক আলসার, আরেকটা কি আছে বেসাল লসেস such as excretion through urine, sweat and bile. বেসাল লস আমরা আটকাতে পারবো না। and desquamated surface cells. The widespread use of IUDs, IUD মানে intrauterine devices in the family planning program is an additional cause of iron loss. পড়িয়েছিলাম সেদিন। IUDs have been shown to increase the average monthly blood loss between 35 and 146%, depending upon the type of the device. Hormonal device এ কি হয়? লেস হয় না বেশি হয়? হরমোনাল ডিভাইসে কি হবে? ব্লিডিংটা কম হবে না বেশি হবে? হরমোন কি করে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলকে কি করে? আইউডিতে কি করে? হরমোন গুলো কি করে? দূর হরমোনাল আইউডি ইন্ট্রাইউটেরাইন ডিভাইস গুলো কপারটি, হরমোনাল গুলোতে ব্লিডিংটা কম হবে। প্রোজেস্টাস্টাট বা মিরেনাটা কোনটা? এলএনজি। এলএনজি তো লিভোনর্জেস্ট্রেল, মিরেনা তো হরমোনাল ডিভাইসটা। প্রোজেস্টেরনটা প্রোজেস্টাসার্ট, দুটো ছিল, একটা মিরেনা ছিল একটা প্রোজেস্টাসার্ট ছিল আইউডিতে। ভুলে গেলি কি রে? আগের সপ্তাহে তো পড়ালাম। এগুলোতে তোর ব্লিডিংটা কম হয়। যাদের দেখবি ওসিপি চলে তারা বলবে ব্লিডিং হয় না, কম হয়। যাদের অন্তরা চলে, অন্তরা মানে কোনটা? 3 মাস ইনজেকশন দেওয়া হয়, অন্তরা মানে কোনটা? হ্যাঁ, ডিএমপিএ, প্রোজেস্টেরন, তাই তো? ডিপোমেড্রক্সি প্রোজেস্টেরন, তারপর অ্যাসিটেট। এদের ব্লিডিং খুবই কম হয়, হয়ই না অলমোস্ট। সেই জন্য বললো টাইপ অফ ডিভাইসের উপর ডিপেন্ড করে। বেশি কিসে হবে? নন হরমোনাল, লিপেলস লুপ। তার থেকে একটু কম হবে কপারটি, কপারে কোনো হরমোন নেই। একদম কম হবে হরমোনাল গুলোতে। আচ্ছা, আয়রন ডেফিসিয়েন্সি বুঝবো কি করে? কোন পেশেন্ট এলো, তুই কি দেখবো আমরা ক্লিনিক্যালি? কি দেখবো? প্যালর চেক করবো, তাই তো? কি বলতে পারে আয়রন ডেফিসিয়েন্সি মানে? অ্যানিমিয়ার সিম্পটম কি হতে পারে? ফ্যাটিক হবে, উইকনেস হবে, প্যালপিটেশন হবে, মাথা ডিজিনেস, আর কি হবে? শর্টনেস অফ ব্রেথ হতে পারে, তাই তো? অ্যাকিউট ব্লাড লসে কি হবে? হেমারেজিক শক। সেটা আমরা এখানে পাচ্ছি না। এমনি আমাদের ডে টু ডে যে পেশেন্ট আছে যাদের আয়রন মানে ডেফিসিয়েন্সি রয়েছে, আয়রন ডেফিসিয়েন্সি, কি হবে? ও যে সিম্পটমস গুলো বললো সেগুলো হবে। অন এক্সট্রিম কেসে কি পেতে পারিস? পস্চুরাল হাইপোটেনশন, উঠতে গেলেই মাথাটা ঘুরে যায়। আর কি দেখতে পাবি ক্লিনিক্যালি? প্যালর ছাড়া আর কি দেখতে পারিস? ইডিমা হবে, ইডিমা হয়, পেডাল ইডিমা হয়। কেন হবে? হিমোডাইলিউশন হচ্ছে তো, থার্ড স্পেসে লস হবে তো ইডিমা হবে। হার্ট ফেলিওর হতে পারে সিভিয়ার কেসে। কি করতে দেবো পেশেন্টকে? সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা প্রথমেই দেখবে মনে হচ্ছে তোমার আয়রনটা কম আছে, প্যালর আছে। হিমোগ্লোবিন চেক করতে বলি আমরা। শুধু হিমোগ্লোবিন চেক করলে হয় না, সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। কি কি থাকে সিবিসিতে? কি কি থাকে? হিমোগ্লোবিন একটা থাকে, প্লেটলেট থাকে, আরবিসি থাকে, টোটাল ডাব্লিউবিসি থাকে, ডাব্লিউবিসির ভাইগুলো থাকে। আর কি থাকে প্যারামিটার? হিমাটোক্রিট থাকে, হিমাটোক্রিটের সঙ্গে সম্পর্ক আছে, ব্লাড লস হচ্ছে কি হচ্ছে না বোঝা যায়, হিমাটোক্রিট আছে। আর কি দেখি? আরবিসি মরফোলজি দেখি তো। কি থাকতে পারে আরবিসি মরফোলজিতে? মাইক্রোসাইটোসিস। ম্যাক্রোসাইটোসিস হলে তাহলে কি হলো? আমার হিমোগ্লোবিন কম অথচ আরবিসিটা বড়, কি হলো এটা? মেগালোব্লাস্টিক। আর যদি আরবিসিটা ছোট থাকে তাহলে এটা নট B12, তাই তো? আয়রন। আর কি হয়? মাইক্রোসাইটোসিস হয়। আর কি হয়?
হাইপোক্রোমিয়া। আর সিবিসি দেখেছিস নর্মোসাইটিক নর্মোক্রোমিক, আর একটা কি মাইক্রোসাইটিক নর্মোক্রোমিক, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। তারপরে কি আছে অ্যানাইসোসাইটোসিস। এটা কি এই তিনটা কি সিরাম আয়রন, সিরাম ফেরিটিন, সিরাম ট্রান্সফেরিন স্যাচুরেশন, এগুলো বডি স্টোর। এগুলো দেখে আমরা কি বলবো অ্যানিমিয়া ডিফারেন্স করতে পারি। নর্মাল ভ্যালু কত সিরাম আয়রনের 0.8 to 1.8 mg per liter, ভ্যালুস লেস দেন 0.5 mg per liter আমরা বলবো অ্যানিমিয়া। এগুলো কিন্তু পার্কেই আছে। সিরাম ফেরিটিন সেন্সিটিভ ইন্ডিকেটর, রিফ্লেক্টস আয়রন স্টোর। বডিতে আয়রন কিভাবে স্টোর হয়? ফেরিটিন তো কোথায় হয়? আরি সেলসে হয় কি? হ্যাঁ আমি শুনতে পাইনি, বল। তারপর কি আছে লেস দেন 10 মাইক্রোগ্রাম পার ডিএল লিটার হচ্ছে আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সিরাম ট্রান্সফেরিন স্যাচুরেশন, আয়রন ট্রান্সপোর্ট, তাই তো। নর্মাল 30% শুড বি অ্যাবভ 16%। আরেকটা দেখা হয়, আরেকটা প্যারামিটার আছে টিআইবিসি, কি বলে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এটা মুখস্থ রাখতে হবে। কাকে অ্যানিমিয়া বলবো, কাকে অ্যানিমিয়া বলবো না। এটা কি কি এমসিএইচসি কি বল, কে একজন এসে লিখে দে এমসিএইচসি মানে কি। হিমোগ্লোবিন, তারপর কি সিটা কি কনসেন্ট্রেশন, এমসিএইচসি পার্সেন্ট কত, অ্যাডাল্ট মেলে কত বলবো। আমরা সিবিসি দেখে কি তো হিমোগ্লোবিন দেখলাম, এই প্যারামিটার গুলো যে থাকে আমরা দেখারও চেষ্টা করি না। এটা মুখস্থ না রাখতে পারিস এইটা সবারই একই 34। অ্যাডাল্ট মেল 13 নিচে নামলে কি বলবো অ্যানিমিয়া। অ্যাডাল্ট ফিমেল নন প্রেগনেন্ট, এটা নর্মাল কাট অফ পয়েন্টস ফর ডায়াগনোসিস অফ অ্যানিমিয়া। অ্যাডাল্ট মেলে 13, অ্যাডাল্ট ফিমেল নন প্রেগনেন্ট 12, adult female pregnant 11, children 6 months to 6 years 11, children 6 to 14 years 12। এটা হচ্ছে নরমাল, লো লেভেল অফ নরমাল, এর নিচে নামলেই অ্যানিমিয়া। এটা লো লেভেল অফ নরমাল, ঠিক আছে। বেশি হয়ে গেলে কি হিমোগ্লোবিন কমটা নয় আমার অ্যানিমিয়া হলো, হিমোগ্লোবিন বেশিটা কি কন্ডিশন পলিসাইথেমিয়া, তাই তো। পলিসাইথেমিয়া নাম শুনেছিস তো? তাহলে এটা কি হলো আমার, এগুলো হচ্ছে লো কাট অফ ভ্যালু, এর নিচে নামলেই বলবো মানে এটা লো লেভেল অফ নরমাল, লোয়েস্ট লেভেল। এটা মিনিমাম, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কি নিচে কি সব বলেছে, at all ages the normal MCHC should be 34, values below হলো values below that indicate that red cells are hypochromic, এইটা দেখে আমরা বলি হাইপোক্রোমিয়া আছে কিনা, which occurs in iron deficiency anemia। এটা দেখে বলতে পারবো ব্লাড থ্রু ব্লাড লস হয়েছে না আয়রন ডেফিসিয়েন্সিতে হয়েছে এমসিএইচসি দেখে। কারণ শুধু হিমোগ্লোবিন দেখে আমরা কমেন্ট করতে পারছি না যে এটিওলজিটা কি, তাই তো। A hemoglobin level of 10 to 11 gram per dl has been defined as early anemia. Our Indian female falls this category all the time, কারণ হিমোগ্লোবিন 10 মানে ধরে নে বাহ খুব ভালো আছে, 10 থেকে 11। A level below 10 mg per 10 gram per dl as marked anemia। বোঝা গেল? এটা মুখস্থ করতে হবে।
তাহলে আয়রন ডেফিসিয়েন্সি স্টেজেস কি হবে? 3 স্টেজেস। আমার হিমোগ্লোবিন ভ্যালু নরমাল দেখাচ্ছে, কিন্তু আমি যখন এই তিনটে জিনিস মাপলাম, কোন তিনটে? সিরাম আয়রন, ফেরিটিন আর ট্রান্সফারিন স্যাচুরেশন। আর্লি স্টেজে কি হবে? ডিক্রিজ স্টোরেজ অফ আয়রন উইদাউট ডিটেকশন। আয়রন আমার কম আসবে। নর্মাল ভ্যালু কত ছিল? latent iron deficiency. Iron stores are exhausted. Anemia has not occurred yet. Transferrin saturation falls less than 15%. কত নরমাল বলেছি? should be above 16 বলেছি, তাই তো? মানে এটা হচ্ছে টোটাল স্টোর ডিপ্লিট হওয়ার জাস্ট আগের মুহূর্ত এটা। তাহলে লেটেন্টে তাই হয়, ট্রান্সফারিন স্যাচুরেশন ফলস বিলো 15%। ইন্ডিয়া এই ক্যাটাগরিতে থাকে, ইন্ডিয়ান পপুলেশন। আর তারপরে ওভার ডেফিসিয়েন্সি, সব কিছুই কমে গেল। এখানে কি হবে? টিআইবিসি বাড়বে না কমবে? অ্যাফিনিটি, টিআইবিসি মানে কি? টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি বাড়বে। The end result of iron deficiency is nutritional anemia, which is not a disease entity. It is rather a syndrome caused by malnutrition in its widest sense. যত রকম কজ হতে পারে malnutrition-এর। Besides anemia, there may be other functional disturbances such as impaired cell-mediated immunity, reduced resistance to infection, increased morbidity and mortality and diminished work performance. কিন্তু এগুলো সবই প্রিভেন্টেবল। তাহলে নিউট্রিশনাল আয়রন ডেফিসিয়েন্সি বলতে কি বোঝালো? এটা পার্কের বই, জানি বিরক্ত লাগে, ওই জন্য তোদের পার্কের গুলো কপি পেস্ট মারি, কারণ বই খুলে মানে কি পড়বো যাতে না লাগে। সোর্স, বডিতে কি রকম সোর্স আছে? দেয়ার আর 2 ফর্মস অফ আয়রন, হিম আয়রন এন্ড নন হিম আয়রন। হিম আয়রন is better absorbed than non heme iron. Foods rich in heme iron, animal source, that liver, meat, poultry and fish. লিভার কেন? লিভারটা কি পার্ট অফ আরই সিস্টেম তো? লিভার রিচেস্ট সোর্স। মিট, পোল্ট্রি and fish, they are not only important source of readily available iron, but they also promote the absorption of non-heme iron in plant food eaten at the same time. এটা ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন। শুধু মাংস লিভার খেলা হলো না, তার সাথে আমি যদি শাকও একটা ভাজা খাই ভাতের সাথে, মাংস আর শাক ভাজ, তাহলে সেই প্ল্যান্ট সোর্সের থেকে যে নন হিম আয়রনটা আসছে সেটার বেটার অ্যাবজর্পশন হবে, তাহলে বডি ম্যাক্সিমাম বেনিফিট পাবে। তাহলে এবার থেকে মাংস ভাত খেলে শাক ভাজাও খাস। আমাদের মধ্যেও হুকওয়ার্ম ইনফেকশন থাকতে পারে, কারণ আমাদের বাইরে বেরিয়ে ফুচকা খেতে হবে, ফুচকা মাখাচ্ছে খেলাম, তাই তো? বাইরে যখন খাচ্ছিস বছরে 2 বার আমি বলবো অ্যালবেন্ডাজল নিতে সবাইকে। এটা তো শেফরা রান্না করছে না 3 স্টার 4 স্টার হোটেলের মতো, একদম গ্লাস পরে। স্ট্রিট ফুড খেলেই ওই কেয়ারফুল what you are eating from them. The iron content of milk is low in all mammalian species. Iron content of breast milk average less than 0.2 mg per dl and it is well utilized. Though কম, but still it is well utilized by body. বাচ্চা বেসিক্যালি। যাই হোক, ফুডস কন্টেনিং নন হিম আয়রন আর দোজ অফ ভেজিটেবলস অরিজিন। কিসে থাকে? সিরিয়ালসে থাকে আয়রন। গ্রিন লিফি ভেজিটেবলস, লেগুমস, নাটস, অয়েল সিডস, জ্যাগারি অ্যান্ড ড্রাইড ফ্রুটস। আমরা বাচ্চাদের পেরিফেরিতে বলি, যেসব বাচ্চা, বড়দের তো বলবো না এক গাদা মিষ্টি খাও, আমরা বলি ছোলার অঙ্কুর বেরিয়েছে যে ছোলা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? স্প্রাউটেড গ্রাম, তার সাথে জ্যাগারি, গুড় মিশিয়ে খেতে। তাহলে কি দিচ্ছি? 2টো ভিটামিন দিচ্ছি, অনেকগুলো ভিটামিন দিচ্ছি, আয়রন দিচ্ছি। স্প্রাউটে কি থাকে?
ভিটামিন কি থাকে? ফাইবার বলি, শুধু ফাইবারে কি হলো? স্প্রাউটে কি থাকে রে? স্প্রাউটে তোর ছোটবেলাও খেয়েছিস, ছোলার যেটা বেরোয় স্প্রাউট গুলো কি থাকে? অঙ্কুর, ছোলার অঙ্কুর। না এখানে অনেক নন বেঙ্গলি আছে তো তাই বলতে হচ্ছে। কি থাকে? ড্রাইড ফ্রুটস কোনগুলো? কিশমিশ, ডেটস, ওগুলো তো নাটস হলো। তার মানে আমাদের কনসেপ্ট কি ছিল? মোচা খেলে আয়রন হয়, থোড় খেলে আয়রন হয়, এটা কি মিথ? তাই তো? তাহলে আবারও সেই এক কথা, কি খেতে বলবো? যে কোনো কিছু সোর্স একটাই, ঘাস পাতা চিবো, যত পারো গ্রিন লিফি ভেজিটেবলস, ডাল, তাই তো? You don't have to eat this mocha thorn like that. You have to eat only green leafy vegetables, dals, jaggery. They are important source of iron in the diets of a large majority of Indian people. তবু আমরা anemic. The bioavailability of non-heme iron is poor. কেন? Presence of phytates, oxalates, carbonates, phosphates and dietary fiber which interfere with iron absorption. The dietary fiber আমার inhibit করে। Other foods which inhibit iron absorption কি? Milk, egg and tea. আমাদের ডাক্তার বাবুদের ম্যাক্সিমাম অভ্যেস খাবার খেয়েই চা খাবো। So with breakfast যারা টি নিস সেটা বলবো অবিলম্বে বন্ধ করতে। It's a very bad habit. মিনিমাম 1 ঘন্টা বলি আমরা বাস, বাট 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা is fair enough. With breakfast or with any food please don't take tea. হিমোগ্লোবিন মাপতে পারিস, 1 মাস কন্টিনিউ কর এই রেজিমেন্টটা, দেখবি তোদের হিমোগ্লোবিন রাইজ করেছে। The Indian diet which is predominantly vegetarian contains large amount of these inhibitors. Example, phytates in bran, phosphates in egg yolk, tannin in tea and oxalates in vegetables. আরেকটা জিনিস কি, লাস্ট বাট নট দ্য লিস্ট, লোহার কড়াইতে রান্না করা কিছুটা হলেও আয়রন যায়। আগেকার দিনে গ্রামে প্র্যাকটিস ছিল মেয়েরা সবার লাস্টে খাবে, কড়াটা চেটে খেতে বলা হতো। তলানিতে খাবার পড়ে আছে, এটা নট টু ডিপ্রাইভ দেম, it actually benefits them. মেয়েরা, বাড়ির মেয়েরা কি করতো, সবার লাস্টে খাবে, কড়াই যেটুকু পড়ে আছে ওইটুকুই চেটে খেয়ে নিল, আয়রনটা তো রয়েছে, ইউটেন্সিলস আয়রন। It's actually a good practice. During menstruation রান্নাঘরে যাবে না, কোনো ভালো জিনিসে নানা রকম কি করা হতো তাদের, যাওয়া হবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কেন? It's actually good. অলরেডি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি কি হয়, পস্চুরাল হাইপোটেনশন হয়, মাথা ঘুরে পড়ে যেতে পারে, ইনজুরি হতে পারে, আগুন লেগে যেতে পারে গায়ে অসাবধান হয়ে গেলে। ইটস অ্যাকচুয়ালি গুড প্র্যাকটিস ছিল, বাট তার উদ্দেশ্য অন্য ছিল, বাট দ্য প্র্যাকটিস ইজ গুড। বোঝা গেল? আরেকটা জিনিস খুব ভালো, কাঁচা লঙ্কা কাঁচা খাওয়া, অনেকগুলো ভিটামিন ঢোকে। খাস অনেকে কাঁচা লঙ্কা কাঁচা? যারা খাস তাদের বলবো কাঁচা লঙ্কাটা কাঁচা খাবি, ইটস ভেরি গুড সোর্স, আয়রন থাকে, ভিটামিন সি থাকে, অনেক কিছু থাকে। সো এই আয়রন ডেফিসিয়েন্সি বা অ্যানিমিয়া, এটা আমাদের ডে টু ডে নিজেদের লাইফে কাজে দেবে, বা আমার আশেপাশে সবারই কাজে দেবে। কিছু শেখা গেল, নতুন কিছু শেখা গেল। এটা কি? অ্যানিমিয়া মুক্ত ভারত। সিমটম অনেকগুলো বলেছে, fatigue, weakness, shortness of breath, dizziness especially after standing up from a sitting or lying position, postural hypotension যেটা, headaches, pale skin, যেটা আমরা দেখে বুঝতে পারি যে চোখে
গায়ের রংটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, ফর্সা নয় অথচ ফর্সা লাগছে, ফ্যাকাশে, দ্যাট ইজ আয়রন ডেফিসিয়েন্সি। Bruising or bleeding easily, uncontrollable bleeding, heavy menstrual bleeding, cold feeling in hands and feet, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, fever due to infection, rapid heart rate, tachycardia হবে তো? এখানে এতগুলো কি কারণ বলেছে? আয়রন ডেফিসিয়েন্সি মোস্ট কমন টাইপ। ক্রনিক ডিজিজেস, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ কিসে কিসে হয়? ক্রনিক ডিজিজে, যে কোনো ক্রনিক ডিজিজে অ্যানিমিয়া হবে, কি হবে? বোন ম্যারো সাপ্রেশন হবে তো? বোন ম্যারো যদি সাপ্রেশন হয় আমাদের সিনথেসিসই হবে না, সেল লাইনগুলো তো ওখানেই রয়েছে, তাই তো? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, পার্নিশিয়াস অ্যানিমিয়া, ডিস্ট্রাকশন অফ রেড ব্লাড সেলস। থ্যালাসেমিয়ায় কি হয়? থ্যালাসেমিয়াতে আমি আয়রন ডেফিসিয়েন্সি পাবো, হিমোগ্লোবিন কম থাকে, ব্লাড দিতে হয়। আমরা কি আয়রন দিই? দেওয়া যায় না, কারণ ওদের আয়রন টক্সিসিটি হয়, বডিতে প্রচুর আয়রন। আমরা ইউজুয়ালি তাদের ফলিক অ্যাসিড দিই। বা যারা থ্যালাসেমিয়া ট্রেট আছিস তাদের বলবো, যাদের থ্যালাসেমিয়া, অনেকেই আমাদের এটা এরিয়া থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া যদি কেউ ট্রেট থাকিস ফলিক অ্যাসিড খাবি, নট দ্য আয়রন। কজগুলো জেনে নিশ্চয়ই প্রিভেনশনটা বোঝা যাচ্ছে, কি হবে নিজেই লিখতে পারবি, প্রিভেন্টিভ কজ নিশ্চয়ই বুঝতে পারবি। এবার এবার গল্প লিখতে পারবি এটা দিয়ে আরামসে। এটা কি লেখা? 6x6x6 স্ট্র্যাটেজি। চিলড্রেন 6 to 59 months কি করে এগুলো? আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয় তো স্কুলে, অ্যাডোলেসেন্টকে দেওয়া হয় তো আয়রন স্কুলে। স্কুলে আয়রন বড়ি কি করা হয়? সপ্তাহে 2টো করে দেওয়া হয়। ডেলি কেন দেওয়া হয় না? সরকার গরিব বলে? বিকজ দেখা গেছে 2টো করে খেলে আয়রনটা, মোস্ট অফ দ্য আয়রন থ্রু স্টুল পাস হয়ে যায়, সপ্তাহে 2টো করে হলে অ্যাবজর্পশনটা বেটার হয়। কি বলছে ইন্টারভেনশন কি কি? প্রোফাইল্যাকটিক আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন প্রেগন্যান্সিতে করা হয় আর স্কুল গোয়িং অ্যাডোলেসেন্টে করা হয়। ডিওয়ার্মিং, intensified year-round behavior changes, communication campaign including ensure delayed cord clamping। কি একটা আমাকে জিজ্ঞেস করেছিলিস যে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং কেন করা হয়, কি একটা আমাকে বই দেখিয়ে জিজ্ঞেস করেছিস তুই বোধহয়। এটা ডিটেলসে জানা দরকার নেই, জাস্ট নামটা জেনে রাখ, ডিটেলস জানতে পারলে অবশ্যই ভালো। যারা সিএ পরীক্ষা টরীক্ষা দিবি তাদের কাজে লাগবে, বাকিদের জানা অবশ্যই দরকার। হলো আয়রন হলো, তাহলে কি লোহা ঘড়ি পড়তে বলে গেছি, লোহা চিবিয়ে খাওয়া হবে তো? বোঝা গেল? এবার আয়োডিন, আয়োডিন কিসে আছে? আমরা কিসে করি? আয়োডিন দিই কিসে? সল্ট, আয়োডাইজড সল্ট। সব সল্টে ন্যাচারালি থাকে আয়োডাইজড সল্ট। পুরো এটা এই কে এত বকবক করছিস? আইডিডি, আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, কি কি হয়? হাইপোথাইরয়েডিজম, retarded physical development and mental impairment, increased spontaneous abortion and stillbirth, neurological cretinism, myxedematous cretinism। পুরোটাকে বলা হয় আইডিডি, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। গয়টার কি আছে? গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 মাল্টিনোডিউলার। Hypothyroidism, varying combinations of clinical signs depending on the age of onset, duration and severity। কম বয়সে হলে কি হবে? থাইরয়েড হরমোন বা মাদার প্রেগনেন্ট আছে, মা হাইপোথাইরয়েড, বাচ্চার অনেক কিছু ডিফেক্ট পাওয়া যায়। আমি এখানেই 2টো পেশেন্ট দেখেছিলাম, একটা মেয়ে 19 বছর বয়স হবে, 19 বা 20, এইটুকু হাইট, 4 ফুট এরকম, 4-4.5 ফুট হাইট, একদম মোটা সোটা গোল, মানে যা যা ফিচার থাকা উচিত সমস্ত ফিচার আছে। কনজেনিটাল আয়োডিন ডেফিসিয়েন্সি, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম।
পেশেন্টটা ছিল। Subnormal intelligence, delayed motor milestones, mental deficiency, hearing defects, speech defects, এগুলো কি কম বয়সে হলে হবে? অ্যাডাল্টে হবে না তো? স্পিচ হিয়ারিং হতে পারে, কিন্তু ওই ডিলেড মোটর মাইলস্টোনস, মেন্টাল ডেফিসিয়েন্সি এগুলো। স্ট্র্যাবিসমাস হতে পারে, করছিস নিশ্চয়ই। হোয়াট ইজ স্ট্র্যাবিসমাস, হোয়াট ইজ নিস্ট্যাগমাস? এখন আইতে স্ট্র্যাবিসমাস নিস্ট্যাগমাসও হতে পারে। স্প্যাস্টিসিটি, এগুলোকে এখন আগে যাওয়া হয়েছে। এক্সট্রা পিরামিডাল, পিরামিডাল করেছিস তো ফার্মাকোলজিতে, এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্টস। নিউরোমাসকুলার উইকনেস কি হতে পারে? মাসল উইকনেস ইন লেগস, আর্মস, টাংস। হাইপোথাইরয়েড পেশেন্ট এসে মেনলি কি বলে? গা হাত পা ব্যথা করছে। সবাই বলবে না মোটা হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম বলবে বডি এক, প্রচন্ড বডি এক। স্প্যাস্টিক ডাইপ্লেজিয়া, স্প্যাস্টিক কোয়াড্রিপ্লেজিয়া। প্লেজিয়ার প্যারাসিস কি হলো? প্লেজিয়া মানে, ডাইপ্লেজিয়া মানে কি? প্লেজিয়ার প্যারাসিস দুর্বলে অত জানি না, থাক। এন্ডেমিক ক্রেটিনিজম, ইন্ট্রাইউটেরাইন ডেথ, স্পন্টেনিয়াস অ্যাবর্শন, মিসক্যারেজ, এত কিছু হতে পারে। আয়োডিনটা কি হয়? আমরা কি বলি? সল্টে আমরা আয়োডিন রাখি, আয়োডিনটা কি হয়? উড়ে যায় তো, ভোলাটাইল তো। আমরা কি বলি? ফ্যামিলি যারা করেছিস তারা জানিস কি বলা হয়? নুনটাকে আমরা, সল্ট কন্টেনারটাকে আমরা কভার করে রাখতে বলি, আর রান্নার শেষে নুনটা দিয়ে ঢাকা দিতে বলি, সো দ্যাট আয়োডিনটা বডিতে ঢোকে। Now, what is the definition of dysentery? Dysentery is defined as the visible blood in a loose stool. That means visible blood. So, in the naked eye, it should be visible. Clear? Yes? Often associated with tenesmus and fever. What is tenesmus? Have you any idea what is tenesmus? The urge to defecate, repeatedly, urge to defecate, going to toilet, but there is no feces come out, or a small amount of mucoid material comes out, but there is a urge to go repeatedly to the latrine. That is the tenesmus. And usually this is due to infectious origin. Dysentery is the infectious origin. So there is fever may also be present. So visible blood, so it does not include these things. That is blood streak on the surface of the stool. Blood streak. So occasionally mother says that there is a red line of blood over the stool, hard stool. So it is, blood is present, but this is not the dysentery. So you have the clear idea what is dysentery. Only presence of blood is not due to dysentery. So streaks of blood, so there is a hard stool, not loose stool. Okay. So in the loose stool, when visible blood present, that is known as dysentery. Microscopic examination, occasionally stool examination on microscopic examination gives the RBCs as present, RBCs. So when RBC is present, that is blood, but microscopic presence of RBC is not called dysentery. Which what is? No, which what is? Melena, what is melena? Yes? Blood in stool, so why not it is dysentery? Color is blackish or tarry color, that is alcatraz moton dekhte. Yes, tarry color, black. Okay. When there is a upper intestinal bleeding, that blood is reacted with the acid media, alkali media, so there is a color is changed. But in case of dysentery, it is on the large intestine, so there is a fresh blood. Usually fresh blood you will find. Okay.
and biochemical test. You do the biochemical test of the stool. There is a blood, says that there is a blood is present. What are the tests? Any one, any test you can say. এ বলতে পারবে? কি বলতে পারবে? শুনছিস না কি করে বল? স্টুলে ব্লাড আছে, একটা বায়োকেমিক্যাল টেস্ট করো। দ্যাট ইজ দ্য বেনজিডিন টেস্ট। কি ছিল মনে আছে? বেনজিডিন। আর স্টুলে বুয়াইক মনে আছে? মনে কঠিন নাম, আমিও উচ্চারণ করতে পারি না ভালো। ঠিক আছে? তো this chemical test says that there is a blood, but this is not the dysentery. I want to say this. Okay. Now about the incidence of dysentery. About 15% of all diarrheal episodes having the dysentery. If there is 100 diarrheal cases you will sort out, then you see there is a 15 candidates are suffering from dysentery. That is the 15% of diarrheal cases are suffering from dysentery. Now, etiology. Dysentery, what are the etiology? Anyone? You can say etiology. Are? Yes. Yes? Cholera ke dysentery to bole na. Dysentery definition to I already said. The visible blood. Otherwise, you cannot say it is dysentery. Term should not be used as dysentery. Okay. There is a mucus stool. You do the stool test. There is maybe amoeba, entamoeba histolytica. But you should not term it that it is a dysentery. Dysentery term is always blood should be present. There is a diarrhea due to amoeba, you can say. Okay. But when blood is present, then you say it is amoebic dysentery. So there are two etiologies. One is bacterial, another is parasitic. Okay. So bacterial and parasitic. Bacterial causes are, anyone? Bacterial causes? Shigella. Good. Very good. Salmonella, which variety? Non-typhoidal. Yes. Yes, there are so many strains. One is the called typhoidal. That is, we usually call it the enteric fever. Okay. But non-typhoidal varieties usually associated with dysentery. Now, what are the bacterial causes? That is the Shigella. Shigella, Shigi, আর বলো বলেছো, ঠিকই বলেছো। Yes, Shigella শনি আছে। There are so many strains, but usually these two strains are responsible for dysentery, acute dysentery. There are another cause is E. coli. E. coli puro naam you say. What is the name of total name of E. coli? Yes, E. coli having different strains. Usually these two strains will cause the dysentery. Very good. Yes, this is the Salmonella. Already said, non-typhoidal Salmonella. This is the MCQ question. Okay. তো 4 causes দিয়ে দিল যে ডিসেন্ট্রি কজ। একটা হচ্ছে সিগেলা, ফ্লেক্সনেরি, ই কোলাই, অ্যামিবা, আর একটা দিল স্যালমোনেলা। হুইচ ওয়ান ইজ নট কারেক্ট ফর ডিসেন্ট্রি? Salmonella. It is a broad term, Salmonella. Okay. Campylobacter jejuni, this is one of the bacteria, and Yersinia enterocolitica. Usually, these are the common organisms for dysentery, bacterial dysentery.
Shigella dysentery associated with epidemics. This strain dysentery is the associated with epidemics. গ্রামের পর গ্রাম হয়ে যাচ্ছে এপিডেমিক্স। হ্যাঁ, বাংলায় বলতো আন্তরিক হয়েছে, ওকে, আন্তরিক ভুল। Now, parasitic cause is amoeba. Yes. In which season? That is the rainy season. During this period is going on. Source of infection, infected person is the source of infection. Incubation period is few hours to 7 days. Few hours to 7 days. Now, what is the mode of infection? Organism কোন দিকে যাবে? ব্লাড দিয়ে যাবে না কি দিয়ে যাবে? ফিকো ওরাল রুট। গুড, ফিকো ওরাল রুট। তাকে খেতে হবে। তা মুখে কিভাবে যাবে? Yes, that is a contamination of the, these are the things. Contaminated food, water, milk, articles, even flies. মাছি কি করে? এক জায়গাতে স্টুলে বসলো, অন্য জায়গায় গিয়ে খাবারে বসে পড়লো। হোয়াট ইজ দ্য প্যাথোলজি? ওই যে ব্লাড আসছে, কোত্থেকে আসছে, কেন আসছে? তো হোয়াট ইজ দ্য প্যাথোলজি? Organisms invade the mucosa, intestinal mucosa, usually the large intestine. Intestinal mucosa. They first invade, then penetrate the mucosa. Just beyond the mucosa, which layer is present? Submucosal layer. Okay. They penetrate the mucosa, multiply in the submucosa, and there is another layer, that is the lamina propria. That is muscle layer ও বলতে পারো এটা, lamina propria. There is a local inflammation. If there is a local inflammation, what are the cells you will find out? Yes, yes. There is acute inflammation. What you said? They ultimately do the local inflammation. In inflammation, which cells has come for that area? There are so many cells, so many blood cells. Yes, neutrophil. That is the leukocytes. Any other cells? Macros, very good. There are so many plasma cells, macrophage cells, there are so many cells. In acute condition, the neutrophils will come. If there is a chronic condition, lymphocytes. In acute condition, there is a first appearance of the polymorphic leukocyte. After the local inflammation, they damage the mucosa, and there is a sloughing out of the mucosa. So there is a formation of the ulcers with exudation of blood and mucus. This is the basic mechanism why blood is present in the stool. Now, clinical picture. Visible blood, always say visible blood with mucus, cramping abdominal plan. Cramping means, what is do mean by cramping? Cramping means spasm. But spasm, how you will clinically find out that it is a spasm? Yes? No. For a few seconds or minutes will persist, then it will go away. Again, for few minutes or few seconds is persisting, come back, and after there is something, পেটে জল বোলাচ্ছে, তেল বোলাচ্ছে, গরম ইয়ে করছে, কেউ মন্ত্র পড়ে দিচ্ছে, কেউ জল পোড়া খাইয়ে দিচ্ছে, কিছুক্ষণ পর আবার কমে গেল। বুঝতে পারছো? This is the cramping or colicky pain. So clinically you find out that the colicky pain. Fever, sometimes temperature is abnormally low. Usually infection will give rise to high rise of temperature. But when there is a temperature is low, there is a hypothermia. It is a bad prognostic sign. Why bad? That the infection is so severe. That is the gram-negative infection.
is so severe that it can cause hypothermia. Totally মানে যে আমাদের যে মেকানিজম ফর ওই যে হাইপোথ্যালামাসের যে টেম্পারেচার কন্ট্রোলিং যে মেকানিজম তাকে ডিস্টার্ব করে দেয়। তার মানে সে ব্রেনকে অলরেডি ঝামেলা করে দিচ্ছে। বুঝতে পেরেছো তো? কন্ট্রোলিং অথরিটি কি আমাদের? হাইপোথ্যালামাস। ওকে, so there may be complications. Clinical features rather than complications are more important in dysentery. Dehydration already know, in any case of diarrhea there is a dehydration. Dyselectrolytemia, hemolytic uremic syndrome. Hemolytic uremic syndrome, it attacks the kidney. There is a history of a baby came that there is a hematuria, puffy swelling of the face and oliguria. You can take the history there 7 or 10 days back, there is a history of dysentery. So there is a gap. There is a gap. If there is a gap, it may be due to immunological reaction. Maybe immunological reason. ঠিক আছে? So hemolytic uremic syndrome is one of the complications. You should take the history properly, that there is a history of any dysentery or not. Okay, so you can do the diagnosis easily. Otherwise, you can say it is a glomerulonephritis. There is a hematuria, puffiness of the face. So there is a hematuria. So there is a glomerulonephritis. Already you have read the key post-streptococcal glomerulonephritis. Already class was done. So there is a, but you have to take the history properly. If there is a history of dysentery within 2 weeks, then you should think about hemolytic uremic syndrome. The kidney is jeopardized. There is a microangiopathic change in the glomerulus. Microangiopathic change in the glomerulus of the kidney. So when RBC will pass through this glomerulus, this is broken down and give rise to অর্ধেকটা সেল হলে কি হবে? হেলমেট শেপেড সেল। আরবিসি ভেঙে যাচ্ছে, এত ছোট মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক চেঞ্জ হচ্ছে, আরবিসি পেরোতে গিয়ে ভেঙে যাচ্ছে। বুঝতে পারছেন? ওইখানে পাওয়া যায় হেলমেট শেপেড সেল। এটা একটা এমসিকিউ এর কোশ্চেন। এমসিকিউ, হেলমেট শেপেড সেল কোথায় পাওয়া যায়? হেলমেট শেপেড বুঝতে পারছো তো? হেলমেট শেপেড সেল না বুঝতে পারলেন না? আরবিসি ভেঙে গেল, একটা বলছিল ভেঙে গেলে কি হবে? হেলমেটের মতো দেখতে পাবে, অর্ধচন্দ্রের মতো। সেটা হেলমেট শেপেড সেল, বইতে লেখা আছে হেলমেট শেপেড সেল। আচ্ছা, কনভালসেন্স। কনভালসেন্স কেন হবে এখানে? এনিবডি ইন কেস অফ ডিসেন্ট্রি? দেয়ার ইজ এ হিস্ট্রি অফ, হ্যাঁ, ভেরি গুড। হুইচ ইলেকট্রোলাইটস? পটাশিয়াম, সোডিয়াম হতে পারে, ইভেন ক্যালসিয়াম হলেও হতে পারে, কিন্তু পটাশিয়ামে কিন্তু কনভালসেন্স হয় না, সেখানে অন্য প্রবলেম আছে, হার্টের উপর মেনলি আসছে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে ডিসইলেকট্রোলাইটেমিয়া, দ্যাট ইজ দ্য হাইপোন্যাট্রিমিয়াও হতে পারে অথবা হাইপারন্যাট্রিমিয়াও হতে পারে, দুটো কন্ডিশনই হতে পারে। আমি কিন্তু ডায়রিয়ার সময় কেন হয় আমি কিন্তু বুঝিয়েছিলাম যে হাইপোন্যাট্রিমিয়াতে কেন কনভালসেন্স হবে, হাইপারন্যাট্রিমিয়াতে কেন কনভালসেন্স। ওকে, এনি আদার কজ ফর কনভালসেন্স? একটা হচ্ছে ইলেকট্রোলাইটেমিয়া। বলো, হ্যাঁ বল, হ্যাঁ, হাইপোটেনশনে কনভালসেন্স কেন হবে? না না, বলতে দাও, হাইপোটেনশনে কনভালসেন্সটা কেন হবে? হাইপারটেনশনে অনেক সময় ইনক্রিজ ইন্টারক্রিনাল টেনশন হতে পারে, হাইপোটেনশন তার ভেসোভ্যাগাল অ্যাটাক হবে, সে সাডেন পড়ে যেতে পারে, কিন্তু পড়ে গেলেই তার ব্রেনে আবার রক্ত চলাচল আরম্ভ হয়ে গেল। কিন্তু কনভালসেন্স কেন হয়? হাইপোটেনশনের সাথে কিন্তু কনভালসেন্স তুমি কিন্তু খুব একটা মেলাতে পারবে না, হাইপার টেনশনের সাথে তুমি মেলাতে পারবে। হ্যাঁ বলো, ডিহাইড্রেশন, ভেরি গুড। ডিহাইড্রেশন হতে পারে, যদি সেখানে ডিহাইড্রেশন মানে স্লাগিশনেস অফ দ্য ব্লাড হয়ে যাবে, আলটিমেটলি স্লোনেস অফ হলে থ্রম্বোটিক এপিসোডস হতে পারে, ব্লাড ভেসেসে থ্রম্বোসিস হলে সেখানে একটা তোমার কনভালসেন্স হতে পারে। ইসকিমিক ব্রেন হতে পারে, ভেরি গুড। আর কিছু বল? হাইপোভলিমিয়া তো ওটা তো বললো, ডিহাইড্রেশন যেটা বললো ওইটাই। এনি আদার? বাচ্চাদের যে কোনো ফিভারেতে বাচ্চাদের একটা কনভালসেন্স হয়, তাকে বলা হয় ফেব্রাইল কনভালসেন্স, এবং তার যদি কোনো
অল্টারেশন অফ যদি সেন্সোরিয়াম না হয় তাকে বলে সিম্পল ফেব্রাইল কনভালশন। সিম্পল যে কোনো ফিভার উঠে গেলেই তারা কিন্তু কনভালসেস হয়। তো ওদের তখনও হাইপোথ্যালামাসের যে থ্রেশহোল্ড, সেই থ্রেশহোল্ডটা কিন্তু অনেক নিচে থাকে, যার জন্য অল্প ফিভার বেড়ে গেলেই কনভালসেন্স হয়ে যায়। ওটাকে গ্রামীণ লোক বলে রস তরকা হয়েছে, রস তরকা। বুঝতে পারছি কি না? এটা একটা ফেব্রাইল, পরে তোমরা পড়বে। আচ্ছা, আর একটা কারণ হচ্ছে লাস্টে লেখা আছে দেখো, সিগেলা এনসেফালোপ্যাথি। সিগেলা ইটসেলফ মে ড্যামেজ দ্য বা অ্যাটাক দ্য ব্রেন। তো সিগেলা এনসেফালোপ্যাথি হতে পারে। রেকটাল প্রলাপস খুব ইম্পর্টেন্ট। rectal process, there is a so tenuous mass the rectum will coming out through the anus, that is known as rectal prolapse. Okay, আর intestinal perforation যদি আলসারটা খুব বেশি হয় তাহলে intestinal perforation হতে পারে। laboratory test, there is a stool microscopy. As it is the infectious origin, so there is a pus cells about 50 to 100 per hyperfield RBC, pus cell থাকে, RBC থাকে, আর হচ্ছে that indicates pus cell indicates the bacterial infection mainly. Trophozoites থাকতে পারে, so this is the amoebic dysentery, আর stool culture করা যেতে পারে। Management, these are the main points. Fluid দিতে হবে, feeding, antibiotic or antiprotozoal, and follow up. ফলো আপটা কেন করতে হবে? অ্যাটলিস্ট 2 উইকস or 3 উইকস হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম হচ্ছে কিনা, ওই জন্য ফলো আপ মেনলি। ফ্লুইড অলরেডি নো অ্যাজ পার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। জানো তো প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি? এই তুমি জানো হোয়াট ইজ প্ল্যান এ? তাহলে গল্প করছো তুমি। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তোমরা আশা করি জানো। তুই জানিস? হ্যাঁ, ক্লাস তো করিস নি, তা কি করে জানি? হ্যাঁ, সাম ডিহাইড্রেশন, নো ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। তো প্ল্যান এটা কিসে বলতে পারে? কোন ডিহাইড্রেশন? একটা ভাগগুলো বললাম, সিভিয়ার ডিহাইড্রেশন, সাম, নো ডিহাইড্রেশন। তাহলে নো ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন। সো তুমি অ্যাসেস করছো তার ডিহাইড্রেশন, তুমি যেমন ডিহাইড্রেশন পাবে সেই অনুযায়ী ফ্লুইড দেবে। ওই প্ল্যান এ যেটা বললো ঘরে বসে, প্ল্যান বি কি করতে হবে, আর প্ল্যান সি তো আইভি ভর্তি করে করতে হবে। হ্যাঁ, ফিডিং, ব্রেস্ট ফিডিং মাস্ট বি কন্টিনিউড in infants along with complementary feeding. Older children should be encouraged to have frequent small amount of food. অর্থাৎ খাওয়াটা কিন্তু একবারে বন্ধ করা চলবে না, খেতে হবে। ফুড ইজ দ্য স্টিমুল্যান্ট ফর দ্য ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম, এটা মাথায় রাখবে। অর্থাৎ অল্প বিস্তর খাবার কিন্তু খেয়ে যেতে হবে। হঠাৎ অ্যান্টিবায়োটিক থেরাপি, if it is bacterial, clinically you cannot find out that it is a bacterial or amoebic. Usually bacterial infection having the fever. These are the antibiotics: ciprofloxacin, cefixime, azithromycin, ceftriaxone IV. Those who are in severe dehydration or cannot take orally, severe vomiting, they should be given parenteral antibiotics. Previously in our house toxic period, we are using mainly the nalidixic acid. Nowadays nalidixic acid is not available. We are using this medicine. Yersinia enterocolitica, we will use the cephalosporin, cotrimoxazole or fluoroquinolone. Campylobacter jejuni, erythromycin or azithromycin, whatever. These are the things. So when a dysentery patient is not improving, you should think about the Campylobacter jejuni or Yersinia enterocolitica. Amoebic dysentery, these are the antiparasitics or metronidazole, tinidazole, iodoquinol, previously available as a enteroquinol in the hospital supply. Okay, and paromomycin, this is another anti-parasitic drug, though it is the aminoglycoside group, paromomycin,
তোমার হচ্ছে ওই জেন্টামাইসিন, অ্যামিকাসিন যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে কিন্তু এই মেডিসিনটা রয়েছে। প্রিভেনশন, হ্যান্ড ওয়াশিং, প্রপার এক্সক্রিটাস ডিসপোজাল, স্যানিটারি মেজারমেন্টস অ্যান্ড কন্ট্রোল অফ ফ্লাইস। এই হচ্ছে ডিসেন্ট্রি। রেকটাল প্রলাপস খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 100টা পেশেন্ট যদি ডিসেন্ট্রি নিয়ে আসে না, তার অন্তত 20-25টা পেশেন্টে তুমি রেকটাল প্রলাপস পাবে। এই বড় রেকটাম বেরিয়ে এসেছে, ঘাবড়ে যাবে চেম্বারে দেখে। কিচ্ছু ঘাবড়াবার নাই, একটু যদি গরম স্যালাইন জল পাও, চেপে ধরে থাকবে, জাস্ট একটা কনস্ট্যান্ট প্রেসার ভেতরে চলে যাবে। তারপরে তুমি তাকে সার্জনের কাছে যেতে বলো, যা কিছু করতে পারো। কি বলো, বুঝতে পারছো? হ্যাঁ। আর যদি ওইভাবে থেকে যায়, তাকে বলো যে তার যাতে ওই টেনেস মাসটা না থাকে, তার জন্য আমরা যেসব মেডিসিন কিছু দেওয়া যায় সেগুলো দিয়ে ব্যবস্থা করতে, ভর্তি করো, এইসব করো, ঠিক হয়ে যাবে। আর যে খুব ম্যালনারিশ চাইল্ড হয়, তাহলে কিন্তু তাদের রেকটাল প্রলাপস কিন্তু খাতে চায় না, কারণ তার যে হাইপোটোনিয়া হয়ে আছে, ম্যালনিউট্রিশন পেশেন্ট হাইপোটোনিয়া থাকে, তো তাতে যে রেকটামকে যে ধরে রাখা যে অ্যাঙ্কারিং যে সিস্টেমগুলো, সেগুলো লুজ অ্যান্ড ল্যাক্স থাকে, যার জন্য কিন্তু সেগুলো ঠিক করা মুশকিল, তখন সার্জিক্যাল প্লাইকেশন করতে হয়, বানতে হয়। বেশ, আর এটা ছোট আছে, একটু বলে দিই। হোয়াট ইজ ক্রনিক ডায়রিয়া? ডেফিনেশন তুই তো জানিস, বল। হোয়াট ইজ ডেফিনেশন অফ ক্রনিক ডায়রিয়া? বল, এই এনিবডি? হ্যাঁ, অনেক দিন ধরে। আচ্ছা, আরে কে বলবে? মোর দেন 2 উইকস, ঠিকই বলেছে। না, ওটা অ্যাডাল্টের আছে, 1 মাস যেটা বলেছে না, 4 উইকস। তুই নিজেকে নিয়ে চিন্তা করেছিস তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, না আছে, যার জন্য ওটা 2 to 4 উইকস করা আছে। এবং অনসেটটা কি হয়? অনসেট, ক্রনিক ডায়রিয়ার অনসেট কি হয়? গ্র্যাজুয়াল হবে, ইনসিডিয়াস, স্লো প্রসেস। হ্যাঁ, দুটো কন্ডিশনের অ্যাকুট, একটা অ্যাকুট ডায়রিয়া আর একটা হচ্ছে পারসিস্টেন্ট ডায়রিয়া, ঠিক আছে? ডিসেন্ট্রি তো অ্যাকুট অনসেট, কিন্তু ক্রনিক অনসেট নয়। বলো, ওই অনসেট, ক্রনিকের অনসেট হচ্ছে ইনসিডিয়াস, আর পারসিস্টেন্ট বলে ওই সময়তে হঠাৎ আরম্ভ হলো, এখনো ছাড়ছে না, তখন তোমার কাছে 3 সপ্তাহ হয়ে গেছে, এসেছে। সেই যে কি খেলো টেলো জানি না, সে একবারে রাত্রিবেলা থেকে প্রচুর আরম্ভ হয়ে গেল, আর ভালো হচ্ছে না। দ্যাট ইজ দ্য পারসিস্টেন্ট। তাহলে অনসেট হচ্ছে অ্যাকুট, আর ক্রনিক হচ্ছে একদিন হয়তো না, অ্যাকুটও হলো না, প্রথম দিন হয়তো 2বার হয়তো লুজ টুল করলো, তারপরের দিন হয়তো 1বার, হয়তো 3বার করলো, 4বার করলো, এই করতে করতে আস্তে আস্তে বেড়েছে। দ্যাট ইজ দ্য ক্রনিক। ডেফিনেশন: diarrhea persisting more than 2 weeks duration with insidious onset, usually due to non-infection, usually, but infectious cause also present. These are the conditions associated. That is why you can say that it is a case of chronic diarrhea. Increased frequency or increased fluidity, increased volume or any combination. Fluidity বেশি হতে পারে, হ্যাঁ, তারপরে কি বললাম, stool volume is one of the important thing in case of diarrhea, chronic diarrhea. When you will stamp, you have to assess that there is a more than 10 gram per kg per day. Okay, so you have to measure the stool amount by weight. If there is a 10 kg weight, na 10 kg weight একটা patient, yes, more than 100 gram stool per day, that করতে হবে। Yes. Now, pathophysiology. Chronic diarrhea results. Are you sleeping? Are you sleeping? আমাদের সময় একজন ছিল, এরকম ছিল, গল্প করতে করতে পড়ে গেছে। Chronic diarrhea. What is the pathophysiology? There is a two things. Intraluminal. Intraluminal means in the intestinal lumen. Okay, and mucosal. There is a 2 things that will give rise to chronic diarrhea. There is a problem in the intraluminal factors or mucosal factors. Intraluminal digestion ke kore? Pancreatic enzyme. There are so many enzymes. So either there is a defect of the enzyme system or there may be mucosal damage. So they are responsible for digestion as well as secretion. Okay. The mechanism as follows.
These are the mechanisms. I already said previous class. The secretory osmotic diarrhea. Okay. Gut surface is reduced. Any operation done, there is a resection of the gut. So there is a shortening of the gut. So surface area is reduced. Apical membrane transport system. There is a intestinal mucosal cells having the apical membrane that doing some transport system, that is hampered. Inflammatory conditions and dysmotility. These are the factors for the mechanism. Dysmotility, very important factor. Now, secretory diarrhea. What is secretory diarrhea? Anybody? Secretory diarrhea means there is a excess fluid and electrolytes coming into the intestinal lumen. এটা কিন্তু কলেরাতে বেশি পাওয়া যেত, ইন কেস অফ কলেরা। হ্যাঁ, কলেরাতে পাওয়া যেত। Stool volume is so large, you can't imagine. There is a secretion of water and electrolytes into the gut from blood. আসবে কোথা থেকে? ব্লাড থেকে আসবে, তো প্লাজমা থেকে আসবে। So due to some chemicals or toxins, there is an increase in AMP, adenosine monophosphate, or GMP, guanosine monophosphate. This is the energy. Okay. This will cause active electrolyte fluid fluxes towards the intestinal lumen. AMP বেড়ে যাচ্ছে, ultimately cyclic AMP বাড়ে, that will forces water towards the, so there is a pump mechanism is jeopardized actually. ঠিক আছে? So this is the main function for secretory diarrhea. Now, osmotic diarrhea. Osmotic diarrhea means water is ওখানে তো কামিং ইনটু দ্য লুমেন হচ্ছে, ওখানে ফ্লাক্সেস জোর করে পাঠিয়ে দিচ্ছে পাম্প, এখানে ও টেনে নিচ্ছে, এখানে ইন্টেস্টিনের মধ্যে যে জিনিসটা রয়েছে সে জল টেনে নিচ্ছে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স ফর অসমোটিক ডায়রিয়া। বুঝতে পেরেছো? হ্যাঁ। সো আনডাইজেস্টেড নিউট্রিয়েন্টস থাকতে পারে, অনেকে কার্বোনেটেড ইয়েগুলো খায়, যেগুলো ওই কোল্ড ড্রিঙ্কস খুব খায়, বলে এত সুগার থাকে যে সে অসমোটিক ডায়রিয়া করতে পারে। So the undigested nutrients get fragmented to short chain organic acids, increased intraluminal osmotic load in the colon. These organic acid gives rise to increased intraluminal osmotic load in the colon, which draws water into the intestinal lumen. এখানে ওয়াটারকে সে ড্র করে নিচ্ছে। বুঝতে পারছো না? বুঝতে পারলি না? ওয়াটারকে ও ইন্টেস্টিনে ড্র করছে। ইন্টেস্টিনে যদি ওয়াটার ড্র করে তাহলে কি হবে? বাল্ক অফ দ্য স্টুল উইল বি ইনকে, বাল্কটা বেড়ে যাচ্ছে। যেই বাল্ক বেড়ে গেল, স্ট্রেচিং ওভার দ্য intestinal wall. Stretching of the intestinal wall, there is a nerve plexus, orbux plexus, mis nerve plexus. They will stimulate it, gives rise to increased peristaltic movement. So there is a diarrhea. Osmotic diarrhea is continued. This may be, osmotic diarrhea may be due to intestinal damage also. If there is a intestinal damage, mucosal damage, so usually due to enteric infection, so there is a lactase enzyme or so much enzymes are deficient. Nutrient overload, খুব বেশি খাওয়া হচ্ছে, এত খাচ্ছে, এসে বলছে বাড়ির লোক যে বাচ্চা কিছুই খাচ্ছে না, 3 দিন ধরে কিচ্ছু খায়নি। আমি তাহলে 3 দিন ধরে তাহলে ইউরিন পাস করেনি তো? বলছে না, প্রচুর ইউরিন করছে। আমি তাহলে কি খাচ্ছে? কি বলছে? প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, প্রচুর ফ্রুটি খাচ্ছে।
ঠিক আছে, প্রচুর ফ্রুটি খাচ্ছে, আর ভাত সে খাচ্ছে না, ভাত খাচ্ছে না, আর কি করে খাবে? তো সেরকম আর কি। হ্যাঁ, ওভার ফিডিং যদি কোনো কারণে হয়, অথবা খুব জোর করে খাইয়ে যাচ্ছে, তার খাওয়ানোর সাথে সাথে তার তো এনজাইমের একটা অ্যামাউন্ট দরকার, সেই এনজাইম অ্যামাউন্ট যদি সে না পায় তাহলে তো তার ইনডাইজেশন হবে। আচ্ছা, রিডিউসড অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া, if there is a gut is resected, হয়তো intestinal obstruction occurs, so gut is resected for a major portion, so surface area is reduced, so absorptive area is, surface area is reduced, so there is a quick transit of the food in the intestine, so there is a diarrhea. There may be digestive enzyme deficiency. If there is a mucosal damage, digestive enzyme deficiency occurs. Now this is osmotic and secretory, এখানে দেখো অসমোটিক লোড হচ্ছে, এই যে ফুড পার্টিকেলস গুলো প্রচুর রয়েছে, এই ওয়াটারকে ড্র করে নিচ্ছে, যে বাল্কটা বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে স্টুল ভলিউমটা যার জন্য একটু ইনক্রিজ হচ্ছে, কিন্তু মডারেটলি ইনক্রিজ। ডায়রিয়া স্টপ করে যাবে যদি তার ফিডিংটা কমিয়ে দাও, তাহলে অসমোটিক ডায়রিয়া কিন্তু কমে যাবে, স্টপ। হ্যাঁ, আর অসমোলালিটি ইনক্রিজ, এইটা হচ্ছে আয়নিক গ্যাপ বলা হয়। আয়নিক গ্যাপটা কি জন্য, সেটা হচ্ছে এইখানে দেখো এই যে পার্টিকেলস গুলো রয়েছে, এর একটা অসমোলালিটি আছে, সাপোজ 290 মিলি অসমোল পার কেজি, সেখানেতে জলই টানছে, সোডিয়াম পটাশিয়াম খুব কম আসছে, এখানে জলটাই টানছে কিন্তু, ঠিক আছে। তাহলে 290 যদি থাকে স্টুলের অসমোলালিটি, সেখানে আমার সোডিয়াম পটাশিয়াম কম আসে, এই সোডিয়াম পটাশিয়ামের টোটাল কত সেটা মাইনাস করলে যেটা হয় সেটা হচ্ছে আয়নিক গ্যাপ বলা হয় একটা। তো এখানে আয়নিক গ্যাপটা কিন্তু অনেক বেশি, 100-র বেশি হয়। হোয়ারাজ ইন দ্য সিক্রেটরি ডায়রিয়া, এখানে দেখো ফুড পার্টিকেলস নেই, কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটার ঢুকে যাচ্ছে আর সোডিয়াম পটাশিয়াম ঢুকছে প্রচুর পরিমাণে। তাহলে এর অসমোলালিটি কিন্তু এমনি কম, এখানে যেমন অসমোলালিটি ফুড পার্টিকেলসের জন্য বেশি ছিল, এখানে অসমোলালিটি কম আছে, অসমোলালিটি 290, কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম ঢুকছে, তাহলে 200 ঢুকে গেল, তাহলে 290 মাইনাস 200 মানে আয়নিক গ্যাপটা কমে যাচ্ছে। এটা এত মাপা যায় না, এগুলো আছে জানো একটু ব্যাস। So reduction in the anatomic surface area of the gut due to resection of the gut, necrotizing enterocolitis, volvulus atresia, any condition when your gut is resected, then surface area is reduced. Apical membrane transport system hampers the chloride and bicarbonate exchange transporter. Apical membrane আগে বলা হয়েছে, এগুলো আমাদের খুব কমই পায়। Inflammatory diarrhea খুব ইম্পর্টেন্ট। There are some inflammatory conditions which gives rise to enteritis, that is the regional enteritis, ulcerative colitis involving a portion of the gut, that is the inflammatory condition. Ulcerative colitis, regional ileitis, Crohn's disease. Crohn's disease mainly কোনটা অফেন্ডিং এজেন্ট জানো? সিলিয়াক ডিজিজে কোনটা অফেন্ডিং এজেন্ট? সিলিয়াক ডিজিজে গম, হুইট, গ্লুটেন। আচ্ছা, ডিসমোটিলিটি মিনস ইট মে বি হাইপারমোটিলিটি, থাইরোটক্সিকেসিস, কার্সিনয়েড সিন্ড্রোম। আর হাইপোমোটিলিটি, স্টেসিস, predisposed to bacterial overgrowth and leading to diarrhea. So hypermotility means there is a rapid movement of the intestine, so there is a transit time টা কি হচ্ছে, ট্রানজিট টাইম বাড়ছে না কমে যাচ্ছে? এটা খেলো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, তাহলে ট্রানজিট টাইমটা কমে গেছে। আর ট্রানজিট টাইম যদি অনেকক্ষণ ধরে থাকে তাহলে তো অনেকক্ষণ ধরে হজম হবে, হ্যাঁ অনেকক্ষণ ধরে হজম হবে। কিন্তু হাইপোমোটিলিটিতে অনেকক্ষণ থাকছে, অনেকক্ষণ থাকার জন্য আবার কি প্রবলেম, যে ব্যাকটেরিয়া গুলো আছে তারা আবার ওভারগ্রোথ হয়ে যাচ্ছে, দিয়ে তারা আবার ঝামেলা করছে, বুঝতে পেরেছো? তাহলে নর্মালের বাইরে যেটাই হবে সেটাই আমাদের খারাপ। আমাদের নর্মাল ইন্টেস্টাইনাল মুভমেন্ট কত, আমাদের পেরিস্টালটিক মুভমেন্ট, এই শুনতে হবে এটা, অ্যাডাল্টের হচ্ছে 3 থেকে 5 পার মিনিট, বাচ্চাদের একটু বেশি। These are the conditions, differentiating condition already said. Stool volume, osmotic diarrhea তে ভলিউমটা কি হবে, less than 200 ml per 24 hours, secretory তো অনেক বেশি হবে ভলিউম,
কারণ জলকে টেনে নিচ্ছে, সে ইলেকট্রিক টেনে নিচ্ছে, ভলিউম প্রচুর, তাহলে ভলিউমটা বাড়ছে সিক্রেটরি ডায়রিয়া, খাচ্ছে না কিছু, প্রচুর স্টুল ভলিউম। আচ্ছা, নেক্সট হচ্ছে পেরিএনাল রেডনেস, অসমোটিক ডায়রিয়াতে প্রেজেন্ট থাকে, সিক্রেটরি ডায়রিয়াতে অ্যাবসেন্ট। অসমোটিক ডায়রিয়াতে হয় কি, ওই ল্যাকটেজ ডেফিসিয়েন্সি হলেই তোমার ওই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তারা ওই অ্যানাল এক্সকোরিয়েশন করে, যার জন্য পেরিএনাল রেডনেস হয়। পার্জ, ইট ইজ ওয়াটারি অ্যান্ড এক্সপ্লোসিভ, ওয়াটারি অ্যান্ড নন এক্সপ্লোসিভ। হ্যাঁ, এতে সাউন্ড হবে, এতে সাউন্ড হবে না, বুঝতে পেরেছো? রেসপন্স টু ফাস্টিং, ডায়রিয়া স্টপস ইন অসমোটিক ডায়রিয়া বাট কন্টিনিউ in the secretory diarrhea. Reducing substance positive in case of osmotic diarrhea, negative in case of secretory diarrhea. Stool pH less than 5.5, more than 5. Less than 5.5 কেন হচ্ছে? ল্যাকটিক অ্যাসিড বা অ্যাসিডোটিক মিডিয়া, যার জন্য হচ্ছে। হ্যাঁ,